আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবের ১০০তম দিনে শহীদ এবং আহতদের গভীর শ্রদ্ধা স্মরণ করছে ছাত্র জনতা। শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেইমানি না করার আহ্বান। ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের কবর রচনার হুঁশিয়ারি নাগরিক কমিটির। কয়েকটি দল তারুণের স্পিরিট ধারণে ব্যর্থ, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। মাওলানা সাদকে বাংলাদেশে আসতে না দিলে টঙ্গীতে ইজতেমা করতে না দেবার হুমকি। বড় জামায়াতে জুমা শেষে কাকরাইল মসজিদ ছাড়লেন সাদপন্থীরা। রাজনৈতিক প্রভাবে গড়ে ওঠা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। শর্ত পূরণ না করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের ১০০তম দিনে শহীদ এবং আহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে সারা দেশের ছাত্র জনতা। এ উপলক্ষে রায়ের বাজার কবরস্থানে শহীদদের গণকবর জিয়ারত এবং আহতদের হাসপাতালে দেখতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় তারা বলেন, মুজিববাদকে ধারণ করে নয়, জন আকাঙ্ক্ষাকে সম্মান করে রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালাতে হবে। এখনো পরিচয় না পাওয়া শহীদদের শনাক্ত করে তালিকা তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তারা। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। কোটা সংস্কার থেকে দেশ সংস্কারের আন্দোলন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবি অবশেষে ৩৬শে জুলাই তথা ৫ আগস্টে আসে কাঙ্ক্ষিত বিজয়। দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ২০০০ তাজা প্রাণ আর অগণিত আহতদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের আশায় গোটা দেশ। নতুন সূর্যের উদয়ে নতুন করে আশার আলো দেখে দেশের তারুণ্য। সেই ৩৬শে জুলাই তথা বিপ্লবের ১০০ দিন। দিনটি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে আসেন সংগঠনের নেতারা। পরে রায়ের বাজার কবরস্থানে গণকবর জিয়ারত করেন আরিফ রিফাত তরিকরা। সাথে ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। কখনো আশা করি নাই যে আমাদের বাবার বয়সী ব্যক্তিরাও রামদার মতো বা আরো বড় বড় আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের হামলা করতে পারে। তার প্রেক্ষিতে এতগুলো লাশ তারা এরকম করে রাখছে। আজকে বাবা মারা কি কষ্ট, কি নির্দয়তার সাথে তারা তাদেরকে খুঁজতেছে যে আমার ছেলে কই। আমি চাই এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, এটা যদি মারাও যায়, মৃত্যুবরণ করে, এতে যাতে জানাজা অপহরণ না হয়। এ সময় সমন্বয়ক রিফাত রশিদ জানান, রায়ের বাজার কবরস্থানে ১২৭টি গণকবর শনাক্ত হয়েছে। পরিচয় শনাক্তে সরকারকে আরো কার্যকর হওয়ার তাগিদ মুখপাত্র উমামা ফাতেমার। পৃথিবীব্যাপী অনেক ভালো ভালো প্রযুক্তি এসেছে। আপনাকে ১ মিনিট ২ মিনিটের মধ্যে একটা বেওয়ারিশ লাশের পরিচয় বের করে দিতে পারবে। সেটার মাধ্যমে কিন্তু সরকার চাইলে একটা তালিকা তৈরি করে ফেলতে পারে। এই রক্তের উপর পাড়া দিয়ে কিছু ভোট, সামান্য ক্ষমতার লোভে তারা কিভাবে এটা করে আমরা আসলে জানি না। এর উত্তর বাংলাদেশের মানুষ জানে না। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদস্য সচিব আরিফ সোহেল বলেন, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, যা শহীদদের রক্তের সাথে বেইমানি। এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। আমরা এখনো বিশ্বাস করতে চাই যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা পর্যন্ত শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের পাশেই থাকবেন। জিয়ারত শেষে রাজধানীর মোহাম্মদপুর এরিয়ায় শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ, লুটেরাজ ও চাঁদাবাজদের কবর রচনা করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সারা দেশে এসব অপশক্তি রুখতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই বিপ্লবের ১০০ দিন পূর্তিতে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে তারা বলেন, জুলাই আগস্টের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনে অংশ নিতে পারবে না। রিপোর্ট আদ্দিন সজীবের। এই চিত্র এখনো ভোলেনি বাংলার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশেরই ছাত্র জনতাকে যে নির্মমভাবে হত্যাযজ্ঞে মেতেছিল আওয়ামী লীগ সরকার, তারই পরিণতিতে পতন হয় স্বৈরশাসনের। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তরুণরা।
বিভিন্ন রাজনৈতিক দলের নানামুখী কথা আর জনগণের আকাঙ্ক্ষার মধ্যে এখন পার্থক্য স্পষ্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে ঐক্যমতের তাগিদ জাতীয় নাগরিক কমিটির। আমাদের প্রায় 2000 শহীদ আর আমাদের 35-36,000 বা 37,000-এর মতো আহত, 40,000 মানুষের দায়িত্ব নিতে কত টাকা লাগে? এই টাকাটা কি আমাদের কাছে নাই? রাষ্ট্রের পোশাক কি এতই খালি হয়ে গেছে? আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, তারা বড় বড় কথা বলতেছে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নাই। বাংলাদেশের জনগণকে যারা খুন করে, বাংলাদেশের জনগণের প্রতি যাদের ন্যূনতম সম্মান নেই, বাংলাদেশের ভোটাধিকার জনগণের রাইটসের প্রতি যাদের ন্যূনতম কোনো সম্মান শ্রদ্ধাবোধ নাই, তাদেরকে যারা সাপোর্ট করবে তাদেরকেও আমরা সেই কাতারে ফেলে দেব। ফ্যাসিবাদের দোসরদের যারা পুনর্বাসন করছে তাদের সতর্ক করে দিয়ে নাগরিক কমিটি বলছে, চাঁদাবাজ নিপীড়কদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ব্যালট বিপ্লবের মাধ্যমে থামাতে হবে তাদের। গণহত্যার সমর্থনে নেমে রাজপথে তারা ধারালো অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। অতএব এই আওয়ামী লীগের বিচার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিংবা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। তাহলে আগামীর যে ইলেকশন আসতেছে সেখানে এই গণ অভ্যুত্থানের মতন তরুণদের একটি ব্যালট বিপ্লব হবে, যে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর তরুণরা আপনাদের যে ইলেকশন প্রসেসের যে লেজিটিমেসি আপনারা বলতেছেন সেই জায়গাতে আপনাদের কবর রচনা করবে। যাদের জন্য বাংলার এই নতুন রূপ, সেই বীর যোদ্ধাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনে কেন আজও রাজপথে নামতে হচ্ছে সেই প্রশ্ন উঠেছে জোরালোভাবে। সেগুলোকে উতরানো আমাদের জন্য। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কিন্তু স্বাধীনতার পরে কয়েকটি রাজনৈতিক দল তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 3 মাস পূর্তি উপলক্ষে ঢাকা অফিসার্স ক্লাব আয়োজিত আলোচনার সভায় তিনি এই কথা বলেন। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভাবের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। যেসব সন্তানেরা পঙ্গু হয়ে চিকিৎসাধীন আছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 3 মাস পূর্তি উপলক্ষে রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে বৈষম্য নিরসনে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম মূল্যায়নে এই সভার আয়োজন করে অফিসার্স ক্লাব ঢাকা। এতে বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনার পাশাপাশি পরামর্শও দেন আলোচকরা। চেষ্টা করছে দেশটাকে উন্নত দিকে নিয়ে যাওয়ার জন্য, কিছু অসুবিধা হচ্ছে। ওই যে স্বৈরাচারের দোষর, যে স্বৈরাচার যিনি ইন্ডিয়ায় বসে বসে কুটচাল চালতেছেন, মধ্যবর্তী কোনো পন্থায় থাকবেন না। যদি আপনি বিপ্লবের পক্ষে না থাকেন তবে আপনি আমার বিরুদ্ধ শক্তি। It will take only 7 days. কতজন শহীদ হয়েছে এতদিন লাগার কথা নয়। যেসব সন্তানেরা পঙ্গু হয়ে চিকিৎসাধীন আছে, কার হাত নেই, কার পা নেই, কে সিরিয়াসলি ইনজার্ড হয়ে যারা হসপিটালাইজড হয়েছে, এখনো দে আর নট পারহাপস নট বিং প্রপারলি টেকেন কেয়ার অফ, এবং বিদেশিদের অতিথিদের কাছে আমাদের লজ্জা পেতে হয়েছে। তুমি যখন কোনো মিনিস্টার বা অ্যাডভাইজার সিলেক্ট করবা, তোমার আগে যে স্বৈরাচার ছিল তাদের সাথে যারা কাজ করেছে বা তাদের সাথে যারা দূষণ ছিল, খবরদার এদেরকে ধারে কাজ হবে। রাষ্ট্র সংস্কারে আমলাদের ভূমিকা তুলে ধরে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, প্রশাসনকে ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে হবে। বলেন, জনকল্যাণমূলক কাজে যেন আমলাতান্ত্রিক জটিলতা তৈরি না হয়। বিভিন্ন জায়গায় এভাবে দোষরদেরকে ঢোকানো হয়েছে, তাদেরকে বের করার এবং সেখানে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছে। কিভাবে সংস্কার করলে, কাঠামোগত পরিবর্তন করলে ভবিষ্যতে আর কখনো প্রশাসনের এতটা দলীয়করণ সম্ভব হবে না, ভবিষ্যতে আর কখনো প্রশাসন এতটা দল দাসের মতো কার্যক্রম করবে না, জনগণের বিরুদ্ধে জনবিরোধী অবস্থান নেবে না, সেটা নিশ্চিত করার জন্য আপনাদের মতামত দেবেন। এ সময় নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, যেমন 8টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলো এই গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল, সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে
স্পিরিট, যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। এটা আমার ব্যক্তিগত চাওয়া যে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। রাজনৈতিক দলগুলোকে তরুণদের মতামতকে প্রাধান্য দেওয়ার আহ্বানও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা প্রধানমন্ত্রী হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আমার মনে হয় বাংলাদেশের মানুষ জুলুম অত্যাচার সমর্থন করে না, বরং বিশ্বাস করে ন্যায় এবং সত্যে। 7 নভেম্বর উপলক্ষে মিরপুর মাজার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, তরুণদের বিপদগামী করতে পারেনি আওয়ামী লীগ, এজন্যই 5 আগস্টের মতো গণঅভ্যুত্থান করতে পেরেছে তরুণ সমাজ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 1990-91 যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস এবং সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবের যে ইতিহাস, সেই সব ইতিহাস একই সূত্রে গঠিত। এই সূত্রটি হচ্ছে অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশের মানুষ ভোট দিতে চেয়েছে, তারা 71 সাল থেকে ভোট দিতে চেয়েছে, গণতন্ত্র চেয়েছিল। পুলিশ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সংস্কার করে জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার। 1.5 যুগ পর বাগেরহাট জেলা জামাতের সম্মেলনে তিনি একথা বলেন। শহরের খান জাহান আলী আলিম মাদ্রাসা মাঠে নতুন জেলা আমিরের শপথ ও দলীয় সদস্য সম্মেলনে তিনি আরো বলেন, আমলাদের মধ্যে 7.5 লাখ ফ্যাসিবাদের দোসর রয়েছে। সংস্কার ছাড়া নির্বাচন হলে বিগত 3টি জাতীয় নির্বাচনের মতোই ভোট হবে বলে আশঙ্কা তার। দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে, সরকারি বাহিনী হেলিকপ্টার দিয়ে মানুষকে গুলি করে সেই দেশের মানুষকে হত্যা করে দুনিয়ার ফ্যাসিজমের ইতিহাসে সে ঘটনা বিরল। তাও আগামী ভোটে জনগণকে সেই সিদ্ধান্ত নিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। কমপক্ষে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে রিফর্ম করা লাগবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম করতে হবে, জুডিশিয়ারির কিছু রিফর্ম প্রয়োজন, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন, ইলেকশন কমিশনের রিফর্ম প্রয়োজন। 5-6টা সংস্কার না করে নির্বাচন হলে সেই নির্বাচন আবার ওই 14, 18 আর 24 মতো ইলেকশন। বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। মওলানা ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে শাহবাগে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমাবেশে এই অভিযোগ করেন দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ট্রাম্পের পোস্টার নিয়ে মিছিল করে ক্ষমতায় আসা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদকে বাংলার জনগণ আর কখনোই বরদাস্ত করবে না। ভারতকে কোনো রাজনৈতিক দলের দোসরের ভূমিকায় বাংলার মানুষ দেখতে চায় না জানিয়ে দেশটিকে জনগণের মনোভাব বোঝার আহ্বান জানান সাকি। দ্রব্যমূল্য কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয় সমাবেশ থেকে। আমরা দিল্লির দাসত্ব করব না, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। ন্যায্যতা আর অধিকারের সমতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে যদি চান, সুসম্পর্ক থাকবে। বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান চাই না। ফ্যাসিস্টরা নানাভাবে তারা এখনো ষড়যন্ত্র করছে। অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য, মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, খেটে খাওয়া মানুষ বিপদে আছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেবার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রাজধানীর বাবুবাজারে জুলাই বিপ্লবের গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। তার অভিযোগ, ক্ষমতায় আসার জন্য বিএনপি এখন ইউটার্ন নিচ্ছে,
একই সাথে অন্তর্বর্তী সরকারের কাছে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার আহ্বান জানান ইসলামী আন্দোলনের এই নেতা। কোন যোগ্যতার কারণে ফারুকী সাহেব এর উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায়। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আন্দোলন করেন নাই, আপনি সংগ্রাম করেন নাই, আপনার রক্ত দেন নাই, আপনার জীবন যায় নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, আপনার দলের কেউ হত হয় নাই, এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে। ফারুকী সহ যে সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হব। মাওলানা সাদকে বাংলাদেশে আসতে না দিলে টঙ্গীতে এবার কোনো ইজতেমা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা। শুক্রবার রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান নিয়ে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানান তারা। এর আগে কাকরাইল মসজিদে ঢুকতে না দেবার জুবাইরপন্থীদের ঘোষণা প্রতিহত করে জুমার নামাজের আগেই মসজিদে অবস্থান নেন মাওলানা সাদের অনুসারীরা। এ সময় তারা বলেন, একটি কুচক্রী মহল বিধর্মীদের স্বার্থ পূরণে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে তাবলীগকে প্রশ্নবিদ্ধ করছে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। নানা হুমকি ও আশঙ্কার পর অবশেষে কাকরাইল মসজিদে অবস্থান নেন মাওলানা সাদের অনুসারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই কাকরাইলে ঢল নামে মুসল্লিদের। কাকরাইল মসজিদ দখলে রাখার ঘোষণা থেকে সরে দাঁড়িয়ে সকাল ৮টার আগেই মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করেন তাবলীগের জুবাইরপন্থীরা। এ সময় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাদের জন্য নির্ধারণ ও মাওলানা সাদ কান্দেলভিকে ইজতেমায় অংশ নেওয়ার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানান অনুসারীরা। কেন বৈষম্যর কারণে এ দেশে এখনো মসজিদ ভাগ করবে, তারা বেশি সময় নেবে, আমাদের কম সময় দেবে, আমরা কি বাংলাদেশি না? বিশ্ব ইজতেমা বিগত দিনে ওনাদেরকে প্রথম দেওয়া হয়েছে, এবারে আমাদেরকে প্রথম দেওয়া হোক আর মাওলানা সাদ সাহেব যাতে আসে। আমরা প্রথমে ইস্তফা করব এবং আমাদের হুজুরকে আনবো। এই ইনসাফটা আমি সরকারের কাছে আমি চাচ্ছি, অনুরোধ করছি, আমি হাত জোর করে অনুরোধ করছি, এই ইনসাফটা যেন আমাদেরকে দেয়। এ সময় তারা বলেন, আর্থিক ও রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাবলীগকে বিভক্ত করা হয়েছে। ইজতেমা তারা আলাদা করুক, আমাদের আপত্তি নাই। আমাদের ইজতেমা আমরা আলাদা করব, তাদের ইজতেমায় তারা যাদেরকে আনবে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের ইজতেমায় আমাদের হজ্জজি আসবে, এখানে তাদের আপত্তি। এটা একটা সম্পূর্ণ বৈষম্য একটা কথা। তাদের সাথে তাবলীগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে, আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলীগের মেহনতকে কুলুষিত করে। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুমকে সরকার অনুমতি না দেয়, আমরা প্রয়োজন হইলে আমাদের নিজেদের যোগ্যতায় হযরতজিকে আমরা নিয়ে আসবো। হযরত মাওলানা সাদ সাহেব ছাড়া এবার কোনো টঙ্গী ইজতেমা হবে না। পরে জুমার নামাজ শেষে শান্তিপূর্ণভাবে কাকরাইল ত্যাগ করেন তাবলীগের সাদপন্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অপর্যাপ্ত জমি, অবকাঠামো ঘাটতি, শিক্ষক সংকট, রোগীর বেডের অভাব নিয়ে চলছে রাজধানীর অন্তত 10টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। দলীয় প্রভাব থাকায় বিগত 15 বছর ধরে ডজনেরও বেশি কলেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে শর্ত পূরণ না করলে এসব মেডিকেলের লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ইমদাদুল্লাহ বাবুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি ছবি তুলেছেন আশিক এম রাসেল। দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। বেশিরভাগেরই নেই পর্যাপ্ত অবকাঠামো, ক্লাসরুম, লাইব্রেরি ও শয্যা। প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও রয়েছে শিক্ষক সংকট। 2022 সালের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইন অনুযায়ী 50 আসনের প্রতিষ্ঠান মেট্রোপলিটন এলাকায় হলে ন্যূনতম 2 একর জমি এবং মহানগরীর বাইরে 4 একর জমি থাকতে হবে। জমি হতে হবে কলেজের নামে, নিষ্কণ্টক, অখণ্ড এবং দায়মুক্ত। একাডেমি এবং হাসপাতাল মিলে প্রয়োজনীয় অবকাঠামো সহ সর্বনিম্ন 2 লাখ বর্গফুট ফ্লোর থাকতে হবে কলেজের নামে। কিন্তু বেশিরভাগ মেডিকেল কলেজ হাসপাতালেই এসব শর্ত উপেক্ষিত। ছোট জায়গায়, আবার কোথাও কোথাও ভাড়া নিয়ে চালানো হচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠান।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এসব প্রতিষ্ঠান প্রতি বছর পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিদায়ী বছরে রাজধানীতে ডজনেরও বেশি হাসপাতালকে তারা এসব ঘাটতির ব্যাপারে সতর্ক করেছে। তারপরও ভূঁইফোড় কলেজগুলো বন্ধ না করে কার্যক্রম চালাতে শিক্ষক নিয়োগ সহ একাডেমিক মান উন্নয়নের শর্ত দেয়া হয়েছে। কিন্তু এসব হাসপাতালের বেশিরভাগেরই মালিকানা তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী এমপি, মন্ত্রী এবং সমর্থকদের হাতে থাকায় সেই সব শর্ত বাস্তবায়িত হয়নি। এসব অভিযোগের বিষয়ে বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানের সাথে যোগাযোগ করলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। না, মোবাইলে দরকার নেই। এ অবস্থায় দেশে মেডিকেল কলেজের সংখ্যা না বাড়িয়ে মান বাড়ানোর পরামর্শ চিকিৎসা শিক্ষাবিদদের। বাংলাদেশে আসলে সরকারি বেসরকারি মিলিয়ে যে পরিমাণ মেডিকেল কলেজ আছে, এটা পৃথিবীতে মোটামুটি জনসংখ্যা হিসেবে ধরলে এটা সর্বোচ্চ। অনেকগুলোই প্রয়োজনের অতিরিক্ত, অনেকগুলোই মানসম্মত নয় বা মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব নয়। পরিমাণ যখন এত বাড়ে তখন আসলে মান রক্ষা করা কঠিন হয়। মানসম্মত ডাক্তার তৈরি না করলে নিরাপদ ডাক্তার, মানে যার কাছে রোগী নিরাপদ থাকবে, এই ব্যাপারটা নিশ্চিত হওয়া দরকার। সরকার বেসরকার নির্বিশেষে যেন এমন ডাক্তার তৈরি হয় মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, যার হাতে মানুষ নিরাপদ থাকবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ভূঁইফোড় মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। চাইলেই হঠাৎ করে মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করাটা কঠিন। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে তাদেরকে আমরা পরীক্ষা করছি, তাদের চাহিদা যে থাকবার কথা সেগুলো আছে কিনা সেটা দেখছি, দেখে আমরা তাদেরকে শর্ত দিচ্ছি। একেবারে চরম রুগ্ন যে মেডিকেল কলেজগুলো যেগুলোতে কোনোভাবেই পড়াশোনার পরিবেশ নেই, সেগুলোর বিরুদ্ধে তো আমরা কঠোর ব্যবস্থা নেবই এবং আমরা এখন থেকে নিয়মিতভাবে এই পরীক্ষা ইন্সপেকশনগুলো করব যাতে তারা মানটা ধরে রাখতে পারে। দেশে এখন ৬৭টি বেসরকারি, ৩৮টি সরকারি এবং 5টি সামরিক বাহিনী মিলে মোট 110টি মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত হচ্ছে। প্রতি বছর এসব প্রতিষ্ঠানে 10,000-এরও বেশি শিক্ষার্থী ভর্তি হন। এর মধ্যে 6,500 ভর্তি হন বেসরকারি মেডিকেল কলেজে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের যাত্রা সংক্ষিপ্ত করে নির্বাচনের প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ ডক্টর সুকমল বড়ুয়া। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত, তাই জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। জাতীয় প্রেস ক্লাবে প্রবাসী কল্যাণ সোসাইটি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদার বলেন, প্রবাসীরা সুনামের সাথে কাজ করে বিদেশের মাটিতে দেশের মর্যাদা উজ্জ্বল করছে। যে সংস্কার নিয়ে তারা অগ্রসর হয়েছে, আমরা চাই এটা সমান্তর একটা বাংলাদেশ তৈরি করে আমাদের যাতে নির্বাচনমুখী একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুন্দর নির্বাচন। এতদিন 17 বছর 16 বছর যে আমরা যে মনের বাসনাকে আমরা পূর্ণ করতে পারি নাই, সেই বাসনা যাতে পূর্ণ হয়, এই গণতান্ত্রিক অধিকার আমার ভোট আমি দিয়ে যাতে সুন্দর পরিবেশের মধ্যে আমাদের সেই ভোটক্রিয়া সম্পাদন করতে পারি। বকেয়া বেতন পেলেন 3 দিন ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা গাজীপুরের TNZ গ্রুপের 5 কারখানার শ্রমিকরা। এর মধ্যে 1 মাসের পাওনা ও 7,68,00,000 টাকা পরিশোধ করা হয়েছে। নির্ধারিত সময়ে পরিশোধ করা হবে আর 1 মাসের বেতন। আগামীকাল থেকে কারখানায় যোগ দেবেন শ্রমিকরা। এদিকে TNZ গ্রুপের পরিচালক আব্দুল হালিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শ্রমিকদের বেতনের টাকা না দিয়ে প্রতারণা ও আত্মসাতের অভিযোগ এবং শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের উস্কানি, জানমাল ও সম্পদের ক্ষতি, জননিরাপত্তার হুমকি সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরবরাহ বেশি থাকায় সপ্তাহের ব্যবধানে কমে এসেছে শীতের সবজির দাম। গাজর, শিম ছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। এতে হাসি ফুটেছে ক্রেতাদের মুখে। এদিকে মাছের দাম কিছুটা কমলেও বিক্রি খুব কম, তবে দাম বেড়েছে মুরগির। পুরোপুরিভাবে বাজার নিয়ন্ত্রণে সরকারকে দ্রুতই পদক্ষেপ নেওয়ার তাগিদ সাধারণ মানুষের। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। গেল সপ্তাহের তুলনায় সরবরাহ বেশি থাকায় এ সপ্তাহে অনেকটাই কমেছে শীতকালীন সবজির দাম। মূলা, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, বেগুন সহ বেশিরভাগ সবজি মিলছে 60 থেকে 70 টাকায়। সবজির দাম কমে আসায় স্বস্তির ছাপ ক্রেতাদের চোখে মুখে।
ব্যবসায়ীরা জানান বাজারে শীতের সবজি আসতে শুরু করেছে। সব জিনিসের দাম কমছে, ওই সিন্ডিকেটে কমে গেলে দাম কমে যাবে। মোটামুটি একই রকম আছে দাম। আজকে আমার কাছে ভালোই মনে হইতেছে, যে খুব একটা বেশি তা না, মোটামুটি সন্তোষজনক। আর একটু কমলে পরে আমাদের জন্য ভালো হইতো, যা এরকম যদি থাকে তাও একটা রিজনেবল ভিতর থাকবে, একটা সীমাবদ্ধর ভিতর থাকবে। এটার জন্য আমরা অনেকটা প্রশস্ত বোধ করি। শীতকালীন সবজি নামতেছে, তাই দাম তো একটু কম হবে অবশ্যই। তারপর আজকে ছিমের দামটা অন্য গতকালকের তুলনায় 20 টাকা বেশি। সবজির পাশাপাশি কমেছে মাছের দাম, তবুও মাছের বাজারে দেখা নেই ক্রেতার। হতাশায় সময় পার করছেন মাছ বিক্রেতারা। এদিকে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 20 টাকা। ব্রয়লার দাম একটু কম ছিল, আজকে একটু বেশি। মাছের দাম আলহামদুলিল্লাহ কম আছে, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 20-50 টাকা প্রত্যেকটা মাছের দাম কম আছে। ইলিশ মাছের তো বাজারে আইসা পড়ছে, সব মাছের সরবরাহ ভালো আছে, কাস্টমার একটু কম। সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার দ্রুতই ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ক্রেতাদের। ঐশী গোস্বামী, প্রমা, ATN বাংলা, ঢাকা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেশটির নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার NPP। লঙ্কা নির্বাচন কমিশন জানায় বামপন্থী NPP 62% ভোট পেয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাদের প্রধান প্রতিপক্ষ সমাগী জনা বলা বেগায়া 35টি আসনে জয় পেয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন অনুরা কুমারা দিশানায়েকে, কিন্তু তখন পার্লামেন্টে তার নির্বাচনী জোট NPPর আসন ছিল মাত্র 3টি। পার্লামেন্টে নিজ জোটের আসন সংখ্যা বাড়াতে তিনি আগাম নির্বাচন দেন, এখন তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। 90-এর দশকের জনপ্রিয় 4 ব্র্যান্ড নিয়ে কনসার্টের আয়োজন করেছে ব্লু ব্রিক কমিউনিকেশন। ঢাকা রেট্রো নামের এই কনসার্টে গান পরিবেশন করবে দেশের 4 শীর্ষ ব্যান্ড মাইলস, নগর বাউল ও দলছুট। এছাড়া আয়োজনটিতে পারফর্ম করবেন জন কবির, অনি হাসান এবং ডি রকস্টার শুভ। রাজধানী মাটিকাটা এলাকার সেনা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এই ঢাকা রেট্রো কনসার্ট। আয়োজনটির মিডিয়া পার্টনার ATN বাংলা। পার্টেক্স খেলার খবর। কোনো অনিয়ম দুর্নীতি হয়নি, বরং ক্রীড়া পরিদপ্তরকে ধ্বংস করতে সাবেক পরিচালক আনম তরিকুল ইসলাম নানা ষড়যন্ত্র করেছেন, এমন অভিযোগ 2 পরিচালক ফেরদৌস আলম এবং আলিমুজ্জামানের। জবাবে তৎকালীন পরিচালক বলেন, নিয়ম বহির্ভূতভাবে তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানানোর কারণেই তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। ক্রীড়া পরিদপ্তরে অনিয়ম নিয়ে SM আশরাফের বিশেষ রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। অফিস প্রধানের অনুমতি ছাড়া কি করে কোটি টাকার সরকারি অর্থ উত্তোলন করা হলো 2 পরিচালকের বিরুদ্ধে, এটাই ছিল সবচেয়ে বড় অভিযোগ। এ নিয়ে তাদের বক্তব্য পাওয়ার প্রচেষ্টায় নামে ATN বাংলা, কিন্তু তদন্তনাধীন থাকায় শুরুতেই তারা কথা বলতে চাননি। অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করেন ফেরদৌস আলম আর আলিমুজ্জামান। আগের পরিচালক মহোদয় নুরে আলম সিদ্দিকী স্যার, উনি ওনার যে আইনবান ক্ষমতা সেটি উনি আমাকে হস্তান্তর করে। যখন বিল সাবমিট করার লাস্ট ডেট, ওনার মৌখিক অনুমতি সাপেক্ষে আমরা বিলটা ছেড়ে দিই। ফলে ইজিপির সিস্টেম 100% কমপ্লিটেড, সেটার আলোকে আমরা বিল দিতে পারি। শুধু লাস্ট যেটা যে আমাদের অ্যাকাউন্টসে যে ছিল, সে বললো যে স্যার বিল সাবমিট করার লাস্ট, আমি স্যারের সাথে কথা বলে, স্যার বিলটা কি স্যার আমি সিগনেচার করে দেবো, তো বলেছি করে দেন, আমি লাস্ট এরিয়াটা আমি সিগনেচার করে দেবনি। এইটা ফাইলটা মানে ভুলবশত এটা রয়ে গেছে, সিগনেচারটা করা হয়নি। কোনো রকম কোনো হচ্ছে যে আত্মসাৎ বা দুর্নীতি কোনো রকম কোনো সুযোগ নেই, এটা ইজিপি সিস্টেম। এ সময় তারা বলেন, কোনো অর্থ আত্মসাৎ নয়, বরং অভিজ্ঞতার অভাবেই কাগজপত্রে তাদের অনেক ভুলভ্রান্তি হয়েছে। মাঠ পর্যায় থেকে উঠে আসছি, এসে এখানের কাজের ধরন ভিন্নতা, সেজন্য আমাদের
কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা কোনো অপরাধ করিনি, ইন্টেনশনালি কোনো টাকা খাইনি, এটা আমরা জোর গলায় বলতে পারি। তরিকুল স্যার যে বিষয়গুলো আমাদের উপরে দিচ্ছে তার সম্পর্কে খোঁজ নেন। বরং উল্টো অভিযোগ, বিভিন্ন জেলার ক্রীড়া অফিসারদের পদোন্নতি দিতে ঘুষ নিতেন আনম তরিকুল ইসলাম। জুনিয়র কলিগ যারা এবং যাদের কাছ থেকে উনি অনৈতিক সুবিধাগুলো নিয়েছিল তারাই কিন্তু উদ্যোগ নিয়েছে যে এইরকম একজন পরিচালক তিনি কোনো একটা দপ্তরের প্রধান হিসাবে থাকতে পারে না, যার কারণেই সবাই চেয়েছে এবং সেই বিষয়ের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি। এভাবে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয় 3 জনকে বদলি করে দেয় ভিন্ন ভিন্ন স্থানে। অনুসন্ধানে একটি ব্যাপার পরিষ্কার হয়ে যায়, ক্রীড়া পরিদপ্তরের এসব অনিয়ম তদারকিতে সরকারের যথাযথ কোনো পদক্ষেপ কখনোই ছিল না। তাতে করে বছরে যে শত কোটি টাকা বরাদ্দ হয় তার সুফল পায় না তৃণমূলে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। জুলাই বিপ্লবের ১০০তম দিনে শহীদ এবং আহতদের গভীর শ্রদ্ধা স্মরণ করছে ছাত্র জনতা। শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেইমানি না করার আহ্বান। ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের কবর রচনার হুঁশিয়ারি নাগরিক কমিটির। কয়েকটি দল তারুণ্যের স্পিরিট ধারণে ব্যর্থ, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। মাওলানা সাদকে বাংলাদেশে আসতে না দিলে টঙ্গীতে ইজতেমা করতে না দেবার হুমকি। বড় জামায়াতে জুমা শেষে কাকরাইল মসজিদ ছাড়লেন সাদপন্থীরা। রাজনৈতিক প্রভাবে গড়ে ওঠা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। শর্ত পূরণ না করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।